নমস্কার। আজ আমি একটু মানব জীবনে মনের ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো টক্সিক পিপল। টক্সিক মানে হলো বিষাক্ত। আমাদের তো জীবনে অনেককে নিয়েই চলতে হয়। কারো কারো জীবনে কারো কারো প্রভাব হয়তো একেবারে বিষের মতো, অসহ্য হয়ে দাঁড়ায়। বিশেষত স্বামী স্ত্রীর মধ্যেই আমি বলবো। তবে কেবল স্বামী স্ত্রীই যে টক্সিক হয় এরকম নয়। টক্সিক প্যারেন্টস হতে পারে, টক্সিক ফ্রেন্ডস হতে পারে। যেগুলো আমরা বাইরে থেকে এড়িয়ে যেতে পারবো সেগুলো আমাদেরকে নিয়ে অত চিন্তা করতে হবে না। যেগুলো আমরা এড়িয়ে যেতে পারবো, যেমন কোনো বন্ধুর জন্যে যদি আমি এরম মনে করে থাকি, তাকে তো আমি এড়িয়ে চলে আসতে পারবো। কিন্তু বাড়িতে বাবা মা যদি হন কিংবা স্বামী যদি এরকম হন, তখন তো তাকে এড়িয়ে চলা যায় না, তাকে নিয়েই চলতে হয়। তো এই যে মনোভাব, এই যে সম্পর্ক এবং তার জেরে সম্পর্কর অবস্থা কী দাঁড়ায়, এইগুলি আজকে আমার একটু আলোচনার বিষয়। এই টক্সিক পিপল এখন কাকে বলা যায়? যদি কেউ কারো জীবনে বারে বারে সংঘাত নিয়ে আসে, বারে বারেই তার সঙ্গে কথা বলতে গেলেই কোনো না কোনো দ্বিমত হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, সে খালি সমস্যাগুলোকেই দেখে যাচ্ছে এবং তাকেই পয়েন্ট আউট করতে চাইছে। আমার কথা একটু একটু ইংরেজি এসে যাবে, তাহলে ভালোভাবে সহজবোধ্য হবে আর কি। তাহলে সে জীবনে তোমার হলো টক্সিক পিপল। সে তার প্রভাবটা টক্সিক হয়ে যাচ্ছে, বিষোদ্গারের মতো হয়ে যাচ্ছে। তাকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা যাচ্ছে না। এই টক্সিক পিপলরা কী করে? জীবনে স্ট্রেস নিয়ে আসে, অস্বাচ্ছন্দ্য নিয়ে আসে, যার ফলে জীবনযাত্রা যেন সবসময় কঠিন হয়ে পড়ে, সবসময় যেন একটা মানসিক দ্বন্দ্ব নিয়ে চলতে হয়। নিজের যে স্বাধীনভাবে চলা, স্বাধীন মানসিক গঠন, সেইটা যেন হতে পারে না। কোনো উৎসাহ তো এরা দেয়ই না, উল্টে হতোদ্যম করে দেয়। যে কোনো কাজে যে বলে হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে, যাতে আপনি আরও উৎসাহিত হতে পারবেন, কিন্তু সেরকম এরা করবে না। এরা উল্টে খারাপ দিকটা পয়েন্ট আউট করে, খারাপ দিকটার সম্বন্ধে এবং লোকের কাছেও সেটা নিয়েই প্রচার করবে, যাতে আপনি আর সেই কাজে না এগোন, আপনার প্রশংসা না হয়, আপনাকে যাতে লোকে ভালো না বলে, সেটাই এদের মুখ্য উদ্দেশ্য। তো এইভাবে এদের মানসিকতাটা কেন এরকম? কিন্তু এরা সবার প্রতি হয় না, কারো কারো প্রতি, যাকে বিশেষভাবে মনে করে তার প্রতি এরকম আচরণ করে। কার কার জীবনে এরকম আছে আমি তো বলতে পারবো না, কিন্তু এই রকম আচরণ যদি করে তাহলে তার থেকে আপনাকে অবশ্যই সাবধান হয়ে যেতে হবে। আপনাকে আপনার মতো করে পথ বেছে নিতে হবে। কিন্তু এরা কেন এমন হয়? না, এরা এমনভাবেই শৈশব থেকেই গড়ে ওঠে। এরা হয়তো বেশি পেয়েছে, এদের বেশি প্রশ্রয় দেওয়া হয়েছে, তার ফলে এরা মনে করে যে আমারই সব কিছু, আমিই সব ভালো, আর সব আমার চেয়ে খারাপ। এবার সকলের পক্ষে তো সেটা প্রয়োগ করতে পারে না, তাই যাকে হাতের কাছে পায় সে যদি একটু নরম হয়, তার প্রতি এরা সেই প্রভাবটা খাটায়, সেই ব্যবহারটা করে। কিন্তু এটা কোনো মেন্টাল ডিসঅর্ডার নয়, এটা যে মানসিকের ব্যাধি, এটা এরকম নয়। এটা হলো এর একটা অভ্যাস। ছোট থেকে এই অভ্যাস নিয়েই এ গড়ে উঠেছে। কোনো মনস্তাত্ত্বিক কারণ হয়তো থাকতে পারে, বাড়িতে হয়তো কেউ এরকম ছিলেন, তার জন্যে তার প্রভাবটা এর মধ্যে এসে গেছে, এটা হতে পারে। কিন্তু এটা কোনো মেন্টাল ডিসঅর্ডার নয়, যে মানসিক রোগী এরকম কিন্তু ব্যাপারটা নয়। আমাদের এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার 3 রকম হয়। এগুলির মধ্যে নার্সিস্টিক, বর্ডার লাইন, হিস্ট্রিওনিক আর বাইপোলার, পোস্ট ট্রমাটিক, এই স্ট্রেস ডিসঅর্ডার, এই সমস্ত থাকে।
তো আরও আছে, এখন অত জটিলতার মধ্যে গেলাম না, পরে সময় পেলে আলাদা আলাদা আলোচনা করা যাবে। এইবার কিভাবে এদেরকে বুঝতে পারা যাবে? প্রথম প্রথম সম্পর্কটা তো বুঝতেই পারা যাবে না যে এরা টক্সিক, আপনার প্রতি এরা টক্সিক, এটা বুঝতেই পারা যাবে না। মনে হবে একটু হয়তো প্রভাব খাটাচ্ছে, একটু হয়তো বেশি শাসন করছে, একটু হয়তো বেশি কন্ট্রোলে রাখতে চাইছে। কিন্তু কিভাবে বুঝতে পারা যাবে না? যখন আপনার মনে হবে যে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে, যে আপনাকে স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না। আর আরেকটা হবে যে তার আচরণটা আপনার কাছে বেশ পরিষ্কার হবে না, মনে হবে সবসময় যেন একটা ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর হয়তো একঘেয়ে এরকমভাবে কথা শুনতে শুনতে কোনো না কোনো সময় আপনার মনে হবে যে সে হয়তো ক্ষমা চাইবে, যে না, এর সঙ্গে আমার সবসময় এরম ব্যবহার করা ঠিক হচ্ছে না। কিন্তু না, এরা কখনোই সরি হয় না, কখনোই সরি বলেও না। এরা এইভাবে এটাকে করে চলাই মনে করে এটাই এদের স্ট্রং পার্সোনালিটির পরিচয়। আর এদের সঙ্গে লড়তে গেলে কি করতে হবে? সবসময় নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, একটা যেন লড়াইয়ের মধ্যে দিয়ে জীবনটা চলতে থাকবে, একটা স্বাভাবিক জীবনযাপন যেন হতেই পারবে না। এইভাবে চলা কিন্তু প্রতিদিনের জীবনে এইভাবে চলা কিন্তু কষ্টকর। যে ঘুম থেকে উঠেই মনে করতে হবে আজকে আমার জন্যে কি অপেক্ষা করে আছে, কোনখানটায় আমাকে একটুখানি নিজেকে গার্ড করে নিতে হবে, এইভাবে জীবন চলা যায় না। নিজস্ব একটু স্বাধীনতা না থাকলে সেই জীবনে কোনো আনন্দ থাকে না। আর আরেকটা লক্ষণ থেকে বোঝা যাবে যে সে সামনে এলেই যেন একটা অস্বাচ্ছন্দ্য বোধ হবে, যে এই রে, আবার যেন আমি না কিছু করে ফেলি, আবার না আমায় কথা শুনতে হয়, বা আমার প্রতি এ না অসন্তুষ্ট হয়ে পড়ে। এরম একটা অস্বাচ্ছন্দ্য আপনি থেকেই একটা দূরত্ব ভাব এসে যাবে। আর বারে বারে এইরকম ঘটনা হতে হতে মনে হবে যে তাহলে আমি কি খারাপ, আমি কি এদের মনের মতো হতে পারছি না, তাহলে আমারই কিছু দোষ হবে। তাহলে নিজের সম্বন্ধে একটা খারাপ ধারণা হয়ে যাবে, নিজের প্রতি আস্থাটাই আস্তে আস্তে কমে যাবে, এবং সেটাই এর উদ্দেশ্য, যে এইভাবে একে কন্ট্রোল করা। এরকম যদি রোজই হতে থাকে, এ সম্পর্কে একটা সবচেয়ে সমাধান হলো নিজেকে দূরে থাকা। একেবারেই যদি দূরে না থাকা যায়, অনেক ক্ষেত্রে যে আজকাল বিবাহ বিচ্ছেদ নানা রকমভাবে শোনা যাচ্ছে, আজকাল মেয়েরা অনেকটাই স্বাধীনচেতা, ছোটোবেলায় পারিবারিকভাবে সেইভাবেই বড় হয়ে ওঠে, আগেকার মতন নয় যে তুমি মেয়ে হয়েছো, বউ হবে, সেখানে গিয়ে মানিয়ে নেবে, এইভাবে আজকালকার বাবা মারা মানুষ করেন না। এইবার সে যখন গিয়ে ওই রকম একটি পরিবারে পড়ে বা ওইভাবে তাকে ডিল করতে হয়, তখন আপনিতেই তার মনের মধ্যে একটা বিরূপ ভাব ধীরে ধীরে সৃষ্টি হয়। ডিভোর্সের অনেক কারণ থাকতে পারে, কিন্তু এই যে ব্যক্তিত্বের সংঘাত, এটাও একটা বড় কারণ কিন্তু আজকালকার যুগে হয়ে দাঁড়িয়েছে। তাই অত দূর পর্যন্ত না গিয়েও, বিশেষ করে যেখানে সন্তানাদি হয়ে যায় তাদের মুখের দিকে তাকিয়েও অত দূর পর্যন্ত হয়তো সবাই যেতে চান না, কিন্তু পরামর্শ একটাই হলো মনস্তত্ত্বের দিক দিয়ে, যে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। সবসময় যে হ্যাঁ আমি তোমারই জন্যে, এই ভাবটা না প্রকাশ করাই ভালো। আমারও যে নিজস্ব কিছু মতবাদ আছে, আমিও যে কিছু বলতে পারি, করতে পারি, এই রকম একটা মনোভাব দেখানো সবসময় উচিত। টক্সিক ব্যক্তির আচরণ কীরকম হতে পারে? এরা কোনো ভালো মন্দর ধার ধারে না, যে একে কথাটা বলবো কি বলবো না, বা বললে এর মধ্যে কিভাবে মনের মধ্যে ব্যথা পাবে কি পাবে না, বা কষ্ট পাবে কি পাবে না, এই সব কোনো ভাবনা তারা ধারে না। তারা তাদের বলবার কথা বলেই দেয়। এমনকি তারা যে প্রয়োজনে হয়তো বলেছে হ্যাঁ হ্যাঁ এইটা আমি ঠিক হয়ে যাবে, এটা ঠিক করে দেবো, কিন্তু
যখনই তার প্রয়োজন ফুরিয়ে যায় তখন সে তার দেওয়া কথাটা আর মোটেই মনে রাখে না। এইভাবেই সে নিজের কাজটি আদায় করে নেয়, কারণ সে জানে যে আমার কাজটা আমায় আদায় করে নিতে হবে, এর জন্য অপরের কি হলো না হলো অত আমার মাথা না ঘামালেই চলবে। সব সময় কিন্তু এরা যার প্রতি এইভাবে আচরণ করে সব সময় কিন্তু তাকেই সঙ্গে চায়, তার কাছেই থাকতে চায়, অথচ তারই ওপর মানসিক অত্যাচার করে। কিন্তু সবসময় যে এরা বুঝে করছে এমন না, এদের স্বভাবটাই ওইভাবেই তৈরি হয়ে যায়। তারা কিন্তু বারে বারে এসে কথা বলবে, বা বারে বারে ফোন করবে, বারে বারে মেসেজও পাঠাবে। সব সময় তার প্রতি একটা ইমোশনাল সাপোর্ট চাইবে, তাকে যেন আপনি সমর্থন করেন এই রকম একটা চাইবে। কিন্তু সে তাকে সমর্থন করবে না, কারণ তার ইগোতে বাঁধবে, তার অহংকারে লাগছে, সে একটা তার চেয়ে অনেক বড়, এই রকম একটা মনোভাব তার সব সময় থাকবে, যার জন্যই সে ওই আচরণগুলি করতে পারে কোনো কিন্তু বোধ না করে। ইমোশনাল সাপোর্টটা চাইবে কিন্তু সে ফিরিয়ে দেয় না কখনোই। তাই এই রকম ধরনের লোক যদি থেকেই থাকে সংসারে, তাহলে আপনার মানসিক সুস্থতার জন্য এরা কিন্তু ভালো নয়। এরা পারস্পরিক হিংসা করতে থাকে, ও অতটা ভালো, আমি কি তাহলে ভালো নয়? এই যে হিংসা এবং একটা তুলনা, এটা সবসময় চলতেই থাকে, যেটা একটা সুস্থ জীবনের পক্ষে বিরাট অন্তরায়। সব সময় নিচে নামায় তাকে, কখনোই এমনকি লোকজনের চোখেও ভালো মন্দ কোনো কিছুই বাইরের লোকের সামনেও ধার ধারে না, বাইরের লোকের সামনেও তাকে সে যে খারাপ আর নিজে যে সে ভালো এইটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে থাকে। একটা সুন্দর সম্পর্ক এইভাবে গড়ে উঠতে পারে না। সবসময় সে তার আচরণটা দিয়ে পরখ করে যে বিপরীত ব্যক্তিটি কীভাবে সাড়া দিচ্ছে, তাহলে এরম আচরণ কি আবার করে চলা যাবে, না নিজেকে অন্যরকম আর একটা আচরণ করব। ভালো আচরণ সে সবসময় হয়তো করতেই পারছে না, একবারে করে না নয়, তাহলে তো একেবারে অসহ্য হয়ে যাবে, কিন্তু ভালো আচরণটা সে 80%ই করে না। তো সে আচরণগুলি পাল্টে পাল্টে দেখে নেয়, এরকম করে বলবো কি এইভাবে করব, সে কিন্তু নিজের মনের মধ্যেই এগুলো তৈরি করে নেয়। পরিস্থিতিটা আরও ভালো করার চেয়ে পরিস্থিতিটাকে বেশ উত্তেজিত করে দেয়, যাতে আরও উত্তেজনা হতে থাকে, ওর সঙ্গে কথা কাটাকাটি করে ও বেশ একটা মানসিক শান্তি পায় যে ওকে তো রাগিয়ে দিয়েছি, ভালোই হয়েছে, আমি তো তাহলে ওর ওপরে থাকলাম, এই রকম একটা মনোভাব সব সময় সে পোষণ করে। একটা সম্পর্ক ভালোভাবে গড়ে তোলাটা তারা পারে না, তার বিপরীতটা খুব ভালোভাবেই পারে, কারণ তারা তো মনেই করছে না তার মনে ব্যথা লাগছে কি লাগছে না, এসব নিয়ে তার বিন্দু মাত্র চিন্তা নেই, তার নিজেরটুকু নিয়েই সে ব্যস্ত। অপরের জগৎকে কোনো গুরুত্বই দেয় না, অপরকে কোনো মর্যাদা দেয় না। প্রথম কথাই হলো এইটা যে কোনো মর্যাদাই সে দিতে শেখেনি, জানে না, তাই দেয় না। ভালোবাসে, হয়তো একসঙ্গে থাকতে ভালোবাসে, তার সঙ্গটাও ভালোবাসে, সবই ভালোবাসে, কিন্তু তাকে মর্যাদা দিতে চায় না, তাকে একটু নিচু করে রাখতেই চায়। তারা যা চায় তার জন্য তারা সবই করে, এর জন্য তারা বাড়িয়ে বলে দেয়, কখনো কখনো অর্ধসত্য ঘুরিয়ে ফিরিয়ে অর্ধসত্য বলে দিল, অর্ধসত্য মানে তো মিথ্যাই হয়ে গেল, কিন্তু তখনকার মতো তো কাজটা উঠে গেল, পরে না হয় দেখা গেল সত্য বা মিথ্যা, পরে সেটা সামনে এলো, কিন্তু ততক্ষণে তো কাজটা তার হাসিল হয়েই গেছে। বা এমন কাজ সে করতে থাকে যাতে আপনি মনে করছেন যে আপনি কিছু বলবেন না, কিন্তু আপনি উত্তর দিতে বাধ্য হবেন, সে বারে 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 আপনাকে এমনভাবে উত্ত্যক্ত করেই যাবে, এবং এর জন্য অপরের মনে আঘাত দিতেও এদের বাধে না। আর কি সে একটু ভালোবাসে, অপরকে
একটু আঘাত দিয়ে কথা বলতে, একটু তাকে নিচু করে রাখতে, সেটাই সে ভালোবাসে। আবার কি, যে একটা খারাপ ব্যবহার হলো, খারাপ ব্যবহারটা সেই করলো, করে সে কিন্তু দোষটা তাকেই দিল, যে তোমার জন্যই তো এরকম হলো, তুমি এরকম করলে বলেই তো এরকম হলো। নিজের দোষটা সে কখনোই দেখল না। এই রকমও আচরণ তাদের মধ্যে দেখা যায়। এখন সমস্যা হলো যে সবসময় তো ছেড়ে চলে আসা যায় না। তাহলে এদের নিয়ে কিভাবে জীবন চলবে? এক তো চিনতে পারা এক কাজ যে হ্যাঁ, এ আমার জীবনে টক্সিক, আবার একে নিয়ে কীরকমভাবে চলবো সেই গাইডেন্সটাও পাওয়া দরকার। কারণ কাউকে ঘনিষ্ঠ সম্পর্ক হলে কাউকে এগুলো বলাও যায় না। তাহলে একে নিয়ে কিভাবে চলবো, এটাও কিন্তু একটা কাজ। এ বিষয়ে একটা সমাধান হচ্ছে যে নিজেকে কখনোই গুটিয়ে রাখা যাবে না। যে তোমার ব্যবহারটা আমি পছন্দ করছি না, এটা সোচ্চারে বলতে হবে যে আমার ভালো লাগছে না, তুমি এরকমভাবে করবে না, তুমি যদি এইভাবে আমার সঙ্গে আচরণ করতে থাকো আমি কিন্তু তোমার থেকে অনেক দূরে চলে যাব, আমি কিন্তু তোমার কাছে আর থাকবো না। সেই কাছে থাকাটা এক বাড়ির মধ্যে হতে পারে বা দূরে, একদম দূরে হতে পারে, কিন্তু একদম দূরেটা সবসময় ভালো হয় না। মানসিকভাবে আমি তোমার কাছ থেকে কিন্তু অনেক দূরে চলে যাব, এবং সেটা হাবে ভাবে আচারে আচরণে বুঝিয়েও দিতে হবে, যেন হ্যাঁ সে সত্যি সত্যিই বুঝতে পারে যে না, এর সঙ্গে এই ব্যবহার করে তো আর আমি সেরকম ফল পাচ্ছি না, সেই আনন্দটা তো আর আমি পাচ্ছি না। দ্বিতীয় একটা পন্থা হতে পারে যে এদের মানসিক চিকিৎসা করানো, বা যাকে বলা হয় কাউন্সেলিং করানো। যে অবশ্যই এরা কাউন্সেলিং করাতে যাবে না, কারণ এদের বোধই থাকে না, আগেই বলেছি যে এদের বোধই থাকে না যে আমি এই আচরণটা এর প্রতি করছি, এটা করা ঠিক নয়, এই বোধটাই তো তার থাকে না। তাহলে এদেরকে কাউন্সেলিং করাতে এরা স্বাভাবিকভাবেই যাবে না। এক কাজ করা যেতে পারে, নানা রকম উদাহরণ দিয়ে, গল্প দিয়ে বা কিছু করে বোঝানো যে আমার প্রতি এই আচরণ কিন্তু আমি পছন্দ করছি না, এবং তোমার ওই আচরণগুলো আমার প্রতি ঠিক হচ্ছে না, অতএব তুমি নিজেকে সংযত করো। এটা নানা রকম উদাহরণ দিয়ে, গল্প দিয়ে, অন্যান্য ঘটনা দিয়ে বোঝানো যেতে পারে। আর কাউন্সিলিং করাতে পারলে তো সবচেয়েই ভালো হয়, কিন্তু সে তো রাজি হবেই না, কারণ সে তো মানসিক রোগী নয়, তার তো আর সব দিকেই জ্ঞান ঠিক আছে। আর আরেকটা পথ আছে যে আপনি আপনার চারধারে বাউন্ডারি করে দিন, যে তার মধ্যে তাকে আর ঢুকতে দেবেন না। সে যা বলছে বলুক, সবটা ইগনোর করে যেতে হবে, তা সে যেন বেশি গুরুত্ব না পায়। সে বলেছে বলে আমি ভেঙে পড়লাম, বা সে বলেছে বলেই আমি করব, এইগুলো আস্তে আস্তে এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এইগুলো আর বেশি দিন চালিয়ে গেলে সে আরোই পেয়ে বসবে। হয়তো এত করেও আপনি তার ব্যবহারে পরিবর্তন আনতে পারলেন না, তখন আপনি তার সঙ্গে কীরকম ব্যবহার করবেন সেটা কিছুটা নিজেকেই ঠিক করে নিতে হবে। আপনি তাকে অযথা দোষারোপ করতে দেবেন না। আপনি আর কি তাকে একদমই আমলই দেবেন না। সে যা বলছে বলুক, আমার যেটা ঠিকই মনে হচ্ছে আমি সেটা করব। আমি তো কোনো অন্যায় করিনি, আমি কারোর প্রতি কোনো ক্ষতিও করিনি, তবে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা ঠিকই করেছি এবং এটাই আমি করব। এটা বারে বারে করে তাকে বুঝিয়ে দিতে হবে। তার ফলে আপনি যদি তাকে ইগনোর করতে শিখতে পারেন, তাহলে আপনি আর সবসময় ভাববেন না যে আমি দোষী। আগে যেটা ভাবছিলেন যে হ্যাঁ এরকম করে বলছে আমাকে, তাহলে সত্যিই হয়তো আমার কোনো দোষ আছে, তাহলে আপনিও আর নিজেকে দোষী ভাববেন না। আপনি তো শক্ত হয়ে মনেই করে নিচ্ছেন যে না আমি এটা ঠিকই করছি, এবং আপনি অবশ্যই ঠিক করছেন। অতএব তাকে বেশি প্রশ্রয় দেবেন না, তাকে বেশি বাড়তে দেবেন না। নিজেকে ভালো থাকতে হলে সবার আগে নিজেকে গুরুত্ব দিতে হয়। মানসিক বা শারীরিক স্বাস্থ্য, মন ভেঙে গেলে শরীরও ভেঙে যায়। মন যখন কিছু করতে চায় না, শরীরও তাতে সাথ দেয় না। অতএব মানসিক শারীরিক
দুটো স্বাস্থ্যই যেন তার জন্য নষ্ট না হয়। সে তো এইভাবে টক্সিক আচরণ করে সে দিব্যি ভালোই আছে, তার তো মানসিক গঠনই, তার তো কোনো হেরফের হচ্ছে না। কিন্তু আপনি তো মানসিকভাবে ভেঙে পড়ছেন, আপনার তো মানসিকভাবে যথেষ্ট কষ্ট হচ্ছে, তাই আপনার মানসিক স্বাস্থ্যটা নষ্ট হয়ে যেতেও পারে, কারণ আপনি তো সুস্থ মানসিকতার লোক। অতএব আপনার মানসিক স্বাস্থ্য সেই সঙ্গে শারীরিক স্বাস্থ্য যেন নষ্ট না হয়, সেটা সর্বাগ্রে আপনাকেই আপনার প্রতি নজর দিতে হবে। তার প্রতি আর ভরসা করলে চলবে না, কারণ তার কাছ থেকে আপনি ফিরে তো কিছুই পাচ্ছেন না। তাহলে আপনি দেখবেন আপনি অনেকটাই ভালো থাকছেন আগের চেয়ে। এবং একান্তই এইগুলো যদি না পারেন, তাহলে অবশ্যই নিজেকে একদম গুটিয়ে নিতে হবে, একদম দূরে চলে যেতে হবে। এখন টক্সিক স্বামী স্ত্রী হলে কিছুটা তো দূরে থাকা যায়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এসে যায়। আমি কখনোই বলবো না বিচ্ছেদই একমাত্র পন্থা, কিন্তু টক্সিক পিতামাতা যদি হয় তখন বাচ্চাদের কীরম অবস্থা হয়। টক্সিক পিতামাতারাও কিন্তু বোঝেন না যে আমরা ওর প্রতি কতটা অত্যাচার করছি, তারা তাদের মতোই আচরণ করে যান। তারা মনে করছেন আমরা ওর ভালোই করছি, আমরা ওকে কন্ট্রোলে রাখছি, ওকে শাসন করছি, কিন্তু বাচ্চার পক্ষে হয়তো সেটা কষ্টকর হয়ে যাচ্ছে। অতএব খালি শাসন করলেই চলবে না, বাচ্চাকেও বাচ্চার মতো বড় হতে দিতে হবে। এই টক্সিক প্যারেন্ট সম্বন্ধেও আমি যদি পরে পারি আবার বলবো। আর এই মানসিক যে জটিলতাগুলো, এই যে নার্সিস্টিক বা এই যে অনেকগুলি ডিসঅর্ডার আছে, এগুলো সম্বন্ধেও যদি আমি সময় পাই পরে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করি। নমস্কার।